আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আজকে বর্তনী ও জলবিদ্যুৎ অধ্যায়ে কিছু অংশ শেখানো হবে। দেখো, এখানে বর্তনী ও জলবিদ্যুৎ বলতে আগেই আমাদের জানতে হবে যে বিদ্যুৎ প্রবাহটা কি, বিদ্যুৎ কি এবং বিদ্যুৎ প্রবাহটা কি। এটা জানতে গেলে আমরা দেখো, বিদ্যুৎ প্রবাহটা কি। যদি দুটি ধাতব বস্তুদ্বয়ের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখা যায় তবে ইলেকট্রনের প্রবাহ চলতে থাকবে, আর এই প্রবাহকেই বিদ্যুৎ প্রবাহ বলবো। যদি দুটি ধাতব বস্তুদ্বয়ের মধ্যে, এখন দেখো যে যদি আমি এখানে ধাতব বস্তুদ্বয়ের কথা ধরি, তাহলে তোমাদের আগে জানতে হবে যে ধাতব বস্তুদ্বয়ের মধ্যে একটা ধাতব খণ্ডর মধ্যে কি থাকে, ইলেকট্রন প্রোটন, ইলেকট্রন প্রোটন, ইলেকট্রন প্রোটন, এইভাবে। তবে ইলেকট্রনটা থাকে কি একটা ধাতুর ভিতরে খুবই ছাড়া ছাড়া ভাবে বাইরে বেরিয়ে থাকে। প্রত্যেকটা পরমাণুই জানো যে প্রত্যেকটা পরমাণুরই কেন্দ্র আছে এবং কেন্দ্রের চারিদিকে কি থাকে, ইলেকট্রন বা থাকে ঘোরে। এখন এই ধাতুটার ভিতরে যতগুলো পরমাণু আছে, এই পরমাণুগুলোর ভিতরে প্রত্যেকটা পরমাণুর কেন্দ্রের সাথে ইলেকট্রনের আকর্ষণটা কম থাকে, যার ফলে এই ধাতুর খণ্ডের ভিতরে ইলেকট্রন ঘুরে বেড়ায়। আর এই ইলেকট্রনগুলো চায় যে বাইরে বেরিয়ে আসব। তখন যদি আমরা একটা পরিবাহী তার দিয়ে এটাকে যুক্ত করে দেই, তাহলে কি হবে, এর ভিতর দিয়ে ইলেকট্রন বাইরে বের হয়ে আসবে। আর এই বেরিয়ে এসে চলার যে প্রবাহ, এটাকে আমরা বলবো কি, বিদ্যুৎ প্রবাহ। এখন বলছি যে যদি দুটি ধাতব বস্তুদ্বয়ের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখা যায়। এখন বিভব পার্থক্য বলতে আমি কি বুঝবো, আগে আমাদের বুঝতে হবে বিভবটা কি। বিভবটা কি, মনে করো যে এটা তোমাদের অনুযায়ী ক্লাস অষ্টম শ্রেণী অনুযায়ী আমি বলি যে এখানে যদি একটা ধাতব বস্তু আছে যার ভিতরে প্রোটন সংখ্যাটা বেশি, প্রোটন সংখ্যাটা বেশি, আর এখানে একটা ধাতব বস্তু আছে যার ভিতরে নেগেটিভ চার্জটা বেশি। এটা পজিটিভ চার্জটা বেশি, এখানে নেগেটিভ চার্জটা বেশি। তো এই পজিটিভ চার্জের মধ্যেই আমি আর একটা পজিটিভ চার্জ অসীম দূরত্ব থেকে, একটা অনেক দূরত্ব থেকে আমি একটা পজিটিভ চার্জ এর কাছে নিয়ে আসব। নিয়ে আসার জন্য আমাকে কিছুটা কাজ করতে হবে, আর এই কাজ করাকেই আমরা বলবো কি, বিভব। এই কাজ করাকেই আমরা বলবো কি, বিভব। যে এখানে একটা পজিটিভ চার্জকে আবার জোর করে আনতে হবে, আনার ফলে আমাকে এটা একটা উচ্চ বিভব তৈরি করতে হবে, একটা উচ্চ বিভব তৈরি করতে হবে। আর এখানে তো ইলেকট্রন বেশি আছে, কারণ এখানে প্রোটন সংখ্যা কম। প্রোটন সংখ্যা কম থাকার জন্য এখানে ইলেকট্রনের প্রবাহ হবে কোন দিক দিয়ে, এই ইলেকট্রনটা আসবে এখান থেকে উচ্চর দিকে। এটাকে আমরা ধরবো তখন কি, নিম্ন বিভব। নিম্ন বিভব, তাই বলে এই না যে এই উচ্চ বিভব বলতে যে শুধু পজিটিভ হবে আর নিম্ন বিভব বলতে শুধু নেগেটিভ হবে, তা কিন্তু নয়। কিন্তু তোমাদের অনুযায়ী আমি এটাই বলছি যে একটা প্লেটকে যদি আমি রাখি, একটা অংশকে যদি আমি রাখি, তাহলে একটা পজিটিভ দিক একটা নেগেটিভ দিক হবেই, যার ফলে আমরা একটা ধরে নিতে পারি যে একটা উচ্চ দিক একটা নিম্ন দিক, একটা উচ্চ বিভব একটা নিম্ন বিভব, অর্থাৎ এখানে একটা কি হয়, বিভব তৈরি হয়, বিভব পার্থক্য তৈরি হয়। সেই জন্য এখন যদি আমি একটা পরিবাহী তার দিয়ে এটাকে যুক্ত করে দিই, তাহলে কি হবে, নিম্ন থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন প্রবাহ হবে। এখন সেইভাবেই আমরা বলছি যে একটা দুটো বস্তুকে যদি আমি পাশাপাশি রাখি এবং একটা তার দিয়ে যুক্ত করে দিই, তাহলে এর ভিতর দিয়ে ইলেকট্রন কি করবে, যাওয়া আসা করতে থাকবে। এই ইলেকট্রন যাওয়া আসার নিরবচ্ছিন্ন প্রবাহকেই আমরা বলবো কি, বিদ্যুৎ প্রবাহ। আর এইভাবেই আমাদের কি হয়, ধনাত্মক চার্জ থেকে ঋণাত্মক চার্জের দিকে, অর্থাৎ আমি যদি বলি এখানে একটা ব্যাটারি থাকে, এখানে একটা ব্যাটারি থাকে এবং
এখানে একটা লাইট থাকে, তাহলে আমি কি বলবো, এটা পজিটিভ দিক, এটা নেগেটিভ দিক। তাহলে কি বলবো আমরা, এই পজিটিভ দিক থেকে নেগেটিভ দিকের দিকে আমাদের কি হবে, ইলেকট্রন প্রবাহ হতে থাকবে, ইলেকট্রন প্রবাহ চলতে থাকবে। এখান থেকে এদিকে ইলেকট্রন আসবে আসবে আসবে, এখান থেকে আবার এসে এখানে পৌঁছাবে। তাহলে কি হচ্ছে, এই নিরবচ্ছিন্ন প্রবাহই হচ্ছে কি বিদ্যুৎ প্রবাহ। তাহলে আমরা বলবো কি, ইলেকট্রন যাওয়া আসা করে কোন দিক দিয়ে, ইলেকট্রন যাবে কোন দিক দিয়ে, কোন দিকে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে, আর বিদ্যুৎ প্রবাহ হবে তার বিপরীত দিকে। এই যে এই দিকটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ হবে কোন দিক দিয়ে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে, এরপরে আসছে আমরা বিদ্যুৎ প্রবাহ কাকে বলবো। তো এই বিদ্যুৎ প্রবাহ তো বললাম, বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে কি অ্যাম্পিয়ার দিয়ে আমরা এর একক বলবো, আর অ্যাম্পিয়ার মিটার দিয়ে আমরা এই বিদ্যুৎ প্রবাহটা মাপবো। এরপরে আসছে যেটা, সেটা হচ্ছে বিভব পার্থক্য। প্রতি একক আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে সম্পন্ন কাজের পরিমাণকে বলবো কি আমরা বিভব পার্থক্য। আমি এখানে আগেই বলেছি যে এর একক হচ্ছে ভোল্ট। এখানে যদি আমি বলি, এখানে দুইটা বিন্দু আছে, একটা বিন্দুকে আমি যদি বলি V1, আর একটা, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। এখানে বিভব V1, এখানে বিভব আছে V2। তাহলে এর বিভব পার্থক্য হবে কি V1 বিয়োগ V2। তাহলে V সমান সমান হচ্ছে কি V1 বিয়োগ V2। আর ইলেকট্রন যাচ্ছে কোন দিক দিয়ে, বি থেকে এর দিকে, কারণ এখানে আসছে নিম্ন বিভব আর এখানে হচ্ছে উচ্চ বিভব। এটা হয়ে গেল কি বিভব পার্থক্য। এখন আসছি আমরা যেটা, সেটা হচ্ছে কি তড়িৎ প্রবাহের প্রকারভেদ। তড়িৎ প্রবাহের প্রকারভেদ কয় রকম, দুই রকম। তড়িৎ প্রবাহের প্রকারভেদ কয় রকম, দুই রকম, একটা ডিসি কারেন্ট আর একটা হচ্ছে এসি কারেন্ট। ডিসি কারেন্টটা কি ডিরেক্ট কারেন্ট বা অপর্যাবৃত্ত প্রবাহ। এটা দেখো যে এখানে যদি আমি একটা ব্যাটারি ধরি এবং ব্যাটারি ধরি, আর ব্যাটারির এক প্রান্তে দেখো যে লাইট জ্বলছে, তাহলে ব্যাটারির আছে একটা পজিটিভ প্রান্ত, একটা নেগেটিভ প্রান্ত। এখন এই পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তে ইলেকট্রন কি করবে, যাবে, এখান থেকে যাবে, আবার এখানে আসবে, এখান থেকে যে এই লাইটটাকে জ্বালিয়ে সে চলে যাবে। এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে অপর্যাবৃত্ত প্রবাহ, ডাইরেক্ট কারেন্ট। এটা এখানে অ্যাম্পিয়ার আই টি সেকেন্ডে দেখো সোজা ভাবে এটা যাচ্ছে কি একদম সরল ভাবে সোজা ভাবে যাওয়া আসা করবে। এটা হচ্ছে ডিরেক্ট কারেন্ট। যে কোনো ব্যাটারিতে এটা ড্রাই সেল বা লিকলেন সেল এসবে এই কারেন্টটাই বেশিরভাগ ব্যবহৃত হয়। তারপরে জেনারেটর দিয়েও তৈরি করা যায়। এইটার এসি কারেন্ট হচ্ছে অল্টারনেটিং কারেন্ট বা পর্যাবৃত্ত প্রবাহ। পর্যাবৃত্ত প্রবাহ কিভাবে দেখো, এখানে পজিটিভ দিক, এখানেও নেগেটিভ দিক যদি ধরি এবং এখানে ইলেকট্রন যদি ধরি, তাহলে ইলেকট্রনটা যাওয়া আসা করবে কিভাবে, একবার এই দিক দিয়ে এইদিকে, একবার এই দিক দিয়ে এদিকে। অর্থাৎ এখানে যদি দেখি আমি, তাহলে আমরা দেখবা যে একবার এই পজিটিভ দিক, একবার এদিক দিয়ে এদিকে, একবার এদিক দিয়ে এদিকে, একবার এদিক দিয়ে এদিকে, একবার এদিক দিয়ে এদিকে। তাহলে এরম ভাবে আসছে কিভাবে, এইভাবে। সেইটাকেই আমরা এখানে পজিটিভ যদি ধরি আর এটা নেগেটিভ, তাহলে কারেন্টটা কিভাবে যাচ্ছে, একবার পজিটিভ থেকে নেগেটিভে, একবার পজিটিভ থেকে নেগেটিভ, এইভাবে একটা জিগজ্যাগ ভাবে আঁকা বাঁকা ভাবে যাচ্ছে। অর্থাৎ এরা দিক পরিবর্তন করছে, বারবার করে দিক পরিবর্তন করে এই কারেন্টটা যাওয়া আসা করে। এই জন্য এর নাম হচ্ছে অল্টারনেটিং কারেন্ট বা পর্যাবৃত্ত প্রবাহ। এরপরে যেটা, সেটা হচ্ছে তোমাদের রোধ কাকে বলবো, পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে, পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচলে বাধাগ্রস্ত হয়, তাই হচ্ছে রোধ।
এর একক কি? ওহম। তাহলে কিভাবে এটা বলতে পারি আমরা, যে মনে করো অ্যালুমিনিয়ামের একটা তার, এই অ্যালুমিনিয়ামের তারের ভিতর দিয়ে যদি আমি 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করি, তাহলে যত 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ সে যেভাবে ধারণ করতে পারবে, যেভাবে নিতে পারবে, যে সময়টা লাগবে বা যে কাজটা সে করতে পারবে, আমি যদি এই একটা কপারের তার দেই, তাহলে কিন্তু তার ভিতর দিয়ে তার চেয়ে বেশি কারেন্ট যেতে পারবে। হয়তোবা ওই একই সময়ে এটা টি সেকেন্ডে ওই একই সময়ে দেখা যাচ্ছে এখানে 8 অ্যাম্পিয়ার কারেন্ট সে নিতে পারছে। অথবা এই কপারের তার যদি আমি একটা সরু তার দেই, এর ভিতর দিয়ে সে যতটুকু কারেন্ট নিতে পারছে, যদি একটা মোটা তার দেই, তার ভিতর দিয়ে সে কিন্তু আরো বেশি কারেন্ট টানতে পারছে। তার মানে কি, এখানে যে প্রতিরোধ পাচ্ছে, সে ইলেকট্রন যাওয়ার সাথে বাধা পাচ্ছে, এই বাধাটাই হচ্ছে কি? রোধ। আর এখানে দেখো চওড়া একটা মোটা একটা বড় একটা পরিবাহী তার কপারের, তাহলে এর ভিতর দিয়ে ইলেকট্রন যাওয়া আসা করতে পারছে কি? একটু দ্রুত যাওয়া আসা করার জন্য, বা কোনো বাধা পাচ্ছে না, এর ভিতর দিয়ে ইলেকট্রন খুব সহজে যেতে পারবে। এখানে রোধ অনেক কম, প্রতিরোধটা কম। তাহলে আমরা বলতে পারি যে পরিবাহী যে ধর্মের জন্য এখানে বাধা বেশি পাচ্ছে, এখানে কম পাচ্ছে, তাকেই আমরা বলবো কি? রোধ। আর এর এককটা কি? ওহম। রোধের একক হচ্ছে ওহম। এক একটা পরিবাহীর জন্য রোধের মাত্রা কিন্তু এক এক রকম। আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আজকে দ্বিতীয় ক্লাস এই অধ্যায়ের। এখানে তোমরা শিখবে আজকে ওহমের সূত্র। এই ওহমের সূত্রটা কি? তাপমাত্রা স্থির থাকলে কোন নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এটা হচ্ছে ওহমের সূত্র। কেন ওহমের সূত্র বলা হচ্ছে? কারণ ওহম বলে একজন বিজ্ঞানী সাইমন ওহম এই সূত্রটা আবিষ্কার করেছিলেন। তার নাম অনুসারে এই সূত্রটার নাম হয়েছে কি? ওহমের সূত্র। এখন বলছে কি, যে তাপমাত্রা স্থির থাকলে কোন নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে যদি আমি এই পরিবাহীটা ধরি, একটা পরিবাহী, তাহলে এই পরিবাহীটার মধ্য দিয়ে যে বিদ্যুৎটা প্রবাহিত হবে, এই বিদ্যুৎ প্রবাহের পরিমাণটা হবে কি? বিদ্যুৎ প্রবাহের পরিমাণটাকে যদি আমি ধরি আই, তাহলে এর প্রবাহের যে দুই প্রান্তের যে বিভব পার্থক্য ভি, এটাও বিভব পার্থক্য ভি ধরে যদি আমি বিভব ভি, এটাও V1 V2, তাহলে এই বিভব পার্থক্যের কি হবে? সমানুপাতিক। অর্থাৎ আই সমান সমান কি হবে? সমানুপাতিক ভি। আই সমানুপাতিক ভি। ভি এর পরিমাণ যদি বাড়ে, আই এর পরিমাণও বাড়বে। ভি এর পরিমাণ যদি কমে, আই এর পরিমাণও কমবে। সমানুপাতিক বলতে আমরা এটা বুঝবো যে বিভব পার্থক্যের পরিমাণ যদি বাড়ে, তাহলে তড়িৎ প্রবাহের পরিমাণও বাড়বে। বিভব পার্থক্যের পরিমাণ যদি কমে, তড়িৎ প্রবাহের পরিমাণও কমবে। কিন্তু এই সমানুপাতিক দিয়ে যে কোনো অঙ্ক বের করা সহজসাধ্য না। এই জন্য আমরা যদি বলি যে যেহেতু তড়িৎ প্রবাহটা অনেকটা নির্ভর করে কোন ধাতুটা কি ধরনের ধাতু সেটা। যেমন দেখা যাচ্ছে কি, আমি যদি একটা লোহার ধাতু ধরি, তাহলে এর ভিতর দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহ হবে। একটা অ্যালুমিনিয়ামের ধাতু ধরি, তাহলে তার ভিতর দিয়ে বিদ্যুৎ কিন্তু সেইভাবে প্রবাহিত হবে না। আবার যদি কপারের একটা ধাতু ধরি, তাহলে তার ভিতর দিয়ে বিদ্যুৎ কিন্তু খুব বেশি পরিমাণে প্রবাহিত হবে। তাহলে এই এক একটা ধাতুর ভিতর দিয়ে এক এক রকমের বিদ্যুৎ প্রবাহিত হয়। সেই জন্য এই বিদ্যুৎ প্রবাহের যে বাধাটা,
বিভব মানটা এইটা নির্ভর করে অনেকটা কিসের উপরে, পদার্থের পরিবাহিতার ধর্মের উপরে। এই পরিবাহিতার ধর্মের উপর নির্ভর করার জন্য এখানে আমরা একটা ধ্রুবক সংখ্যা বসিয়ে নিই। তাহলে আমরা বলতে পারি যে আই সমান সমান কি জি ভি, এইটা হচ্ছে সেই পরিবাহিতার ধর্ম। তাহলে আমরা এটা ইকুয়াল টু দিয়ে মানটা লিখতে পারবো। আবার এখন এই জিটাকে আমি আবার রোধ দিয়েও প্রকাশ করে ফেলতে পারি। তাহলে রোধ দিয়ে প্রকাশ করলে জিটাকে আমরা আনবো কি 1/r, এটা ভি। তাহলে আমাদের যে সূত্রটা আসছে, ওহমের সূত্রটা, আই সমান সমান কি আসছে, ভি বাই আর। কি জন্য? এখানে দেখো যে আর এর মান আই এর মানের ব্যস্তানুপাতিক মানে কি, যে আরটা কি জিনিস, আবার আরটাকে বুঝতে হবে। আর কিন্তু রোধ, আর হচ্ছে কি রোধ কি জিনিস, একটা পরিবাহীর ভিতর দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে তার যে মানটা, পরিবাহিতার ধর্মটা, এটাকে আমরা বলবো কি রোধ। যেমন দেখা যাচ্ছে কি যে এটা একটা মোটা তার, এর ভিতর দিয়ে যে পরিমাণ বিদ্যুৎটা প্রবাহিত হবে, আমি একটা চিকন তার দিলাম, এই কপারেরই দুটোই যদি আমি কপারের দেই, কিন্তু এর ভিতর দিয়ে ততটুকু পরিমাণ বিদ্যুৎ কিন্তু প্রবাহিত হবে না। কারণ কি, এর রোধ বেশি, এর প্রতিরোধ করছে বেশি, বিদ্যুৎটাকে যেতে বাধা দিচ্ছে বেশি, ইলেকট্রনকে যেতে বাধা দিচ্ছে বেশি, তাহলে এর রোধ বেশি। এই পরিবাহীটার রোধ কম, কারণ এর যেতে পাচ্ছে খুব সহজে, ইলেকট্রন বাধা পাচ্ছে খুব কম, তাহলে এর রোধ কম। তো এখানে এই আরটাকে আমরা সেই রোধ দিয়ে প্রকাশ করব, যেহেতু এই জির সঙ্গেই আর সম্পৃক্ত। তাহলে আমরা কি বলতে পারি, যে এখানে আর এর মান যত বাড়বে আই এর মান তত কমবে, আবার আর এর মান যত কমবে আই এর মান তত বাড়বে। এটাকে বলা হচ্ছে কি ব্যস্তানুপাতিক। তার ওহমের সূত্রটা আমরা দেখতে পাচ্ছি, আই সমান সমান ভি বাই আর। এখন যদি আমি ভি এর মান অর্থাৎ ভোল্টেজ বা বিভব মানটা বের করতে চাই, তাহলে আমার কি করতে হবে, ভি সমান সমান আই আর। তার মানে আই যদি আমি জানতে পারি, বিদ্যুৎ প্রবাহের মান জানতে পারি, আর রোধের মান জানতে পারি, তাহলে আমরা বিভব জানতে পারবো। আবার যদি আমি আর এর মান জানতে চাই, তাহলে আমার কি করতে হবে, ভি আর সমান সমান কি হবে, ভি বাই আই, অর্থাৎ ভোল্টেজের সঙ্গে বিদ্যুৎ প্রবাহের মানটাকে ভাগ করলেই বেরিয়ে যাবে। এটা দিয়ে আমাদের কিন্তু বইতে কিছু অঙ্ক আছে। এখন ওহমের যে সূত্রটা তোমরা বুঝতে পারলে, এই ওহমের সূত্র, ওহমটা হচ্ছে এই রোধের, যে রোধটা আমি পড়ালাম আগেই, আর হচ্ছে কি বললাম আমরা, রোধ। এই রোধের একক, এই এককের নাম কিন্তু ওহম, এককের নাম হচ্ছে ওহম। এটা প্রকাশ করা হয় কি চিহ্ন দিয়ে, এরম ধরনের একটা চিহ্ন দিয়ে, হয় এটা চিহ্ন দিয়ে প্রকাশ করা যাবে, অথবা তোমরা ওহম লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে রোধের একক হচ্ছে ওহম। আর ওহমের সূত্রটা কি হচ্ছে, তড়িৎ প্রবাহ আই সমান সমান ভি বাই আর। অর্থাৎ কোন নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে যদি প্রবাহিত তড়িৎ প্রবাহ দিতে হয়, তাহলে সেই পরিবাহীটার নিজস্ব রোধের ব্যস্তানুপাতিক হবে হচ্ছে এই আই এর মান। আমরা জানি কোনো পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য থাকলে তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। এই তড়িৎ প্রবাহের মান নির্ভর করে পরিবাহীর দুই প্রান্তে কি পরিমাণ বিভব পার্থক্য প্রয়োগ করা হয়েছে তার উপর, পরিবাহী এবং তার তাপমাত্রার উপর। জর্জ সাইমন ওহম কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা এবং এর দুই প্রান্তের বিভব পার্থক্যের মধ্যে যে সম্পর্ক রয়েছে সে বিষয়ে যে সূত্র প্রদান করেন, তাই ওহমের সূত্র নামে পরিচিত।
ওহমের সূত্র অনুযায়ী তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। সমানুপাতিক বলতে বোঝায় যদি পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য দ্বিগুণ করা হয় তবে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ দ্বিগুণ হবে। আবার যদি পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 1/3 করা হয় তবে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ 1/3 হবে। মনে করি AB একটি পরিবাহী তার, এর দু প্রান্তের বিভব যথাক্রমে VA এবং VB। যদি VA ইজ গ্রেটার দ্যান VB হয় তাহলে পরিবাহীর দু প্রান্তের বিভব পার্থক্য হবে V ইজ ইকুয়াল টু VA মাইনাস VB। এখন স্থির তাপমাত্রায় পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ I হলে ওহমের সূত্রানুসারে I ইজ প্রপোর্শনাল টু V বা V ডিভাইডেড বাই I ইজ ইকুয়াল টু R। এই R কে একটি ধ্রুবক বলা হয় যাকে ওই তাপমাত্রায় ওই পরিবাহীর রোধ বলে। একটি ছক কাগজের X অক্ষ বরাবর পরিবাহীর দু প্রান্তের বিভব পার্থক্য V এবং Y অক্ষ বরাবর তড়িৎ প্রবাহ I স্থাপন করে লেখচিত্র অঙ্কন করলে এটি মূলবিন্দুগামী একটি সরলরেখা হবে। অর্থাৎ এই মূলবিন্দুগামী সরলরেখা থেকে আমরা বুঝতে পারছি যদি বিভব পার্থক্য 0 হয়ে যায় তবে আমাদের তড়িৎ প্রবাহ শূন্য হবে, অর্থাৎ বিভব পার্থক্য শূন্য হলে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। আমরা একটি গাণিতিক উদাহরণ দেখব এবার। একটি মোটর গাড়ির হেডলাইটের ফিলামেন্টের মধ্য দিয়ে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। ফিলামেন্টের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য 12 ভোল্ট হলে এর রোধ কত? আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে তড়িৎ প্রবাহ I ইজ ইকুয়াল টু 4 অ্যাম্পিয়ার, বিভব পার্থক্য V ইজ ইকুয়াল টু 12 ভোল্ট। আমরা জানি I ইজ ইকুয়াল টু V বাই R বা R ইজ ইকুয়াল টু V বাই I। এখানে আমরা মানগুলো বসিয়ে দেখতে পাচ্ছি আমাদের রোধের মান আসছে 3 ওহম। আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। আজ তোমরা নবম অধ্যায়ের তৃতীয় ক্লাসে তড়িৎ বর্তনী ও ফিউজ সম্পর্কে শিখবে। প্রথমে আছে তড়িৎ বর্তনী। তড়িৎ বর্তনীটা কি? সবারই একটা চলার পথ আছে, তা উদ্ভিদের হোক আর প্রাণীর হোক, জড় পদার্থেরও হোক। যেমন দেখাচ্ছে পানিরও যাওয়ার একটা চলার পথ আছে। উদ্ভিদও দেখো উপর দিকে বা সূর্যের আলোর দিকে চলে, মানুষ তো চলাচলের একটা পথ আছেই। ঠিক তেমনি বিদ্যুতেরও একটা চলার পথ আছে। এই বিদ্যুতের চলার সম্পূর্ণ পথটাকেই বলবো কি আমরা তড়িৎ বর্তনী। এই চলার পথটা কি? যেমন তোমরা জানো যে একটা ব্যাটারির পজিটিভ দিক নেগেটিভ দিক আছে, তাহলে পজিটিভ দিক থেকে গিয়ে সার্কিটটা পুরো ঘুরে বিদ্যুৎটা আবার নেগেটিভ দিক পর্যন্ত আসার যে পথ, অথবা দেখা যাচ্ছে সুইচ বোর্ডের যে কোনো একটা সুইচের যখন আমরা অন করছি তখন বিদ্যুৎটা পজিটিভ দিক থেকে একটা লাইটকে জ্বালিয়ে আবার ওই পথে ফিরে আসা পর্যন্ত যে পথটা, এই পথটাকে আমরা বলবো কি তড়িৎ বর্তনী। এই তড়িৎ বর্তনী কয় রকম? 2 রকমের। একটা হচ্ছে শ্রেণী সংযোগ বা অনুক্রম বা সিরিজ বর্তনী, আর একটা হচ্ছে সমান্তরাল বা প্যারালাল বর্তনী। সিরিজ বর্তনীটা কি? তোমরা এখানে চিত্রটা দেখলেই বুঝতে পারছো যে এখানে সিরিজ বর্তনী কিভাবে করা হয়েছে, সিরিজে রাখা হয়েছে, মানে পর 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 সিরিজ। তোমরা এটা বেশিরভাগ হয়তো বা ক্রিকেট খেলা সময় শুনে থাকবে, সিরিজ খেলা। ঠিক সেই রকমই দেখো এখানে কয়েকটা রোধ, এক বা একাধিক রোধ, তড়িৎ যন্ত্র বা উপকরণ সমূহ যখন প্রথমটার এক প্রান্ত দ্বিতীয়টার আরেক প্রান্তের সাথে, এই যে যেমন প্রথমটার এক প্রান্তের সাথে দ্বিতীয়টার প্রথম প্রান্ত, এখানে যদি আমি আরেকটা দিতাম তাহলে দ্বিতীয়টার শেষ প্রান্তের সাথে তৃতীয়টার প্রথম প্রান্ত,
এইভাবে। অথবা এখানে যদি আমি একটা ক্যাপাসিটার দিতাম, একটা ট্রানজিস্টর দিতাম, বা একটা ইলেকট্রিক কেটলি দিতাম, ইত্যাদি যে জিনিসগুলো দিতাম, তার যে কোনো একটা প্রান্ত আরেকটার অপর প্রান্তের সাথে যুক্ত করে যে বর্তনীটা তৈরি করা হবে সেটাকে আমরা বলবো কি শ্রেণী সংযোগ বা সিরিজ বর্তনী। এখানে দেখো একটা অ্যামিটার দেওয়া আছে, এ কেন দেওয়া আছে? এর ভিতর দিয়ে বিদ্যুৎ কতটুকু যাওয়া আসা করছে এইটা দেখার জন্য, বোঝার জন্য। দেখো আই হচ্ছে কি বিদ্যুৎ। এই বিদ্যুৎটা যাচ্ছে কোথা থেকে? পজিটিভ দিক থেকে ঘুরে, এখানে একটা সুইচ, যেই আমি সুইচটা অন করব পজিটিভ দিক থেকে ঘুরে কি করবে, সে এদিক থেকে এসে নেগেটিভ দিকে এসে পৌঁছাবে। তাহলে এখানে কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো এ দিয়ে। দেখাচ্ছে অ্যামিটারে আমি 1.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলো, বা 3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলো, বা 4 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত, তখন এই অ্যামিটারে এটা পেয়ে যাব। এটা সিরিজ বর্তনী। এখানে দেখো বৈশিষ্ট্যগুলো আছে। এ বর্তনীর সকল অংশে একই পরিমাণ তড়িৎ প্রবাহ হয়। তার মানে এখান থেকে যদি বিদ্যুৎটা যায় তাহলে সব জায়গায় একই পরিমাণ বিদ্যুৎ যাবে, কোনো জায়গায় কম, কোনো জায়গায় বেশি, এইভাবে যাবে না। তবে অনেক বেশি যেহেতু যে রোধ দেওয়া আছে বা অনেক জিনিস দেওয়া আছে, এই জন্য এখানে কি হবে, বিদ্যুতের পরিমাণটা আস্তে আস্তে করে কমে আসবে। দেখো বিভিন্ন অংশে বিভব পার্থক্য ভিন্ন হতে পারে। তোমরা জানো যে বিভব পার্থক্য কি। তাহলে এখানে দেখো আমি এখানে সুইচটা দিলাম, তাহলে এখান থেকে বিদ্যুৎটা যাচ্ছে, যাওয়ার সময় এখানে পয়েন্টে এসে একটা রোধ পেল। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টটাই হচ্ছে বিভব পার্থক্য। এইখানে বিভবের একটা কি হবে, ভিন্ন হবে, পার্থক্য ভিন্ন হবে। এখন দেখবে যে এখান থেকে যখন আবার একটু বিদ্যুৎ নিয়ে আবার এই পয়েন্টে আসছে, তখন বিদ্যুতের পরিমাণটা একটু কমে গেছে, তখন এখানে আর একটু পার্থক্য হবে। আবার অন্য আরেকটা যদি দেই কোনো রোধ, তখন আর একটু পার্থক্য হবে। এইভাবে বলছে বিভিন্ন অংশে বিভব পার্থক্য ভিন্ন ভিন্ন হতে পারে। বাল্ব যত বেশি হবে উজ্জ্বলতাও তত কমে যাবে। এখান থেকে যতটুকু বিদ্যুৎ যাচ্ছে, হয়তো 3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ যাচ্ছে, কিন্তু সেই বিদ্যুৎটা সব জায়গায় বিভক্ত হচ্ছে। তাই জন্য কি হবে, এখানে বিদ্যুতের পরিমাণ আস্তে আস্তে করে কি হবে, কমে আসবে। এবং যতগুলো লাইট দেওয়া হবে তার উজ্জ্বলতাটা কমে যাবে। যদি একটা ফ্যান দেওয়া হয় তাহলে ফ্যানের ঘোরার পরিমাণটা আস্তে আস্তে করে কমে আসবে। দেখা যাচ্ছে সেটা আমরা যত জোরে দিই না কেন তার ঘোরার পরিমাণ হবে কি কম, বাতাস লাগবে আমাদের গায়ে কম। একটি বাল্ব নষ্ট হয়ে গেলে সমস্ত বর্তনীর তড়িৎ প্রবাহ কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এখান থেকে একটা বাল্ব যদি বন্ধ হয়ে যায় বা কেটে যায়, তাহলে কি হবে, সব বাল্বগুলো একটাও আর জ্বলবে না। সব বাল্ব যদি ঠিকও থাকে তাও জ্বলবে না। তারপরে বলছে বিদ্যুৎ খরচ এখানে কম, যেহেতু এখান থেকে যতটুকু বিদ্যুৎ যাচ্ছে সব বাল্বে সেটা মানে সব বাল্বে সেটা চলে যাচ্ছে, এই জন্য কি হচ্ছে, বিদ্যুৎ খরচ এখানে কম হবে। সাধারণত এগুলো বড় বড় শিল্প কারখানা, বিয়ে বাড়ি, এগুলোতে ব্যবহৃত হয়। যেমন শিল্প কারখানাগুলো অনেক, একটা বড় রুমের ভিতরে 60-70টা বাল্ব থাকে, প্রত্যেকটাই গিয়ে সুইচ অন করা অনেক কঠিন ব্যাপার। সেই জন্য এক জায়গায় সুইচ বোর্ডের এক জায়গায় সুইচটা থাকবে, সুইচটা অন করলেই সেই বিল্ডিং এর নিচতলার হয়তো দেখা যাচ্ছে প্রত্যেকটা বাল্ব, ফ্যান সব জ্বলতে শুরু করে দিল। বিয়ে বাড়িতে দেখো কত বাল্ব থাকে, প্রত্যেকটা একসাথে করে জ্বালানো, প্রত্যেকটাই সুইচ দিয়ে জ্বালা অনেক কঠিন ব্যাপার। এই জন্য কি হয়, একটা সুইচ দিলেই সব বাল্বগুলো জ্বলে। যাই হোক, এটা গেল শ্রেণী সংযোগ বর্তনী। এরপরে আসছে কি সমান্তরাল বা প্যারালাল বর্তনী। এটা কি বলবো আমরা, এখানে 2 বা ততোধিক রোধ, তড়িৎ উপকরণ বা যন্ত্র এমন ভাবে সংযুক্ত থাকবে যে সবকটির এক প্রান্ত, এই যে দেখো সবকটির এক প্রান্ত কি হবে, একটা সাধারণ বিন্দুতে এবং অপর প্রান্ত অপর একটা সাধারণ বিন্দুতে সংযুক্ত হবে। সবকটা, এখানে আর একটা দেখো রোধ আছে, এখানে একটা রোধ আছে, এখানে একটা রোধ আছে, এদের এক প্রান্ত এই একটা সাধারণ বিন্দুতে সংযোগ দেওয়া হয়েছে। এই এদের অপর প্রান্তটা এখানে সাধারণ বিন্দুতে একটা সংযোগ দেওয়া হয়েছে। হওয়ার ফলে একটা প্যারালাল বর্তনী হয়েছে, সমান্তরাল বর্তনী হয়েছে। এই বর্তনীটা দেখো বৈশিষ্ট্যগুলো, প্রত্যেকটার মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন তড়িৎ প্রবাহ চলবে। কারণ কি, এর ভিতর দিয়ে যখন এই যে বিদ্যুৎ যাচ্ছে, এখানে যদি আমি সুইচটা অন করে দেই, বিদ্যুৎ প্রবাহ চলছে, পজিটিভ দিক থেকে যাচ্ছে, কিন্তু যেতে যেতেই এখানে কি করলো, এই
রোধ, এখানে একটা বাল্ব আছে, এর ভিতরে বিদ্যুৎটা গেল, তাহলে কি হলো, ভিন্নভাবে চললো। আবার এইটার ভিতর দিয়ে গেল, এইটার ভিতর দিয়ে গেল, আলাদা আলাদা ভাবে কি হচ্ছে, বিদ্যুৎ প্রবাহ যাচ্ছে। প্রত্যেকটার দুই সাধারণ বিন্দুর বিভব পার্থক্য একই থাকে। এই বিন্দুর যে বিভব থাকবে, এই বিন্দুর বিভব একই থাকবে, এই বিন্দুর বিভব, এই বিন্দুর বিভব একই থাকবে, সব বিন্দুর বিভব একই থাকবে। কারণ কি, এখানকার তার একটাই, এখানকার তার একটাই। এই জন্য এই বিন্দুর, এই বিন্দুর, এই বিন্দুর, এই বিন্দুর সব বিভব কি থাকবে, একই রকম থাকবে, কোনো পার্থক্য হবে না। এবং সেটা এই তার যখন যাচ্ছে, এখানে দেখো ভোল্টেজ অর্থাৎ বিভবের একটা সংকেত দেওয়া আছে, এইটাই সেই ভোল্টমিটারে এই কত বিভব পার্থক্য এখানে সেটা বোঝা যাবে। প্রত্যেকটা কি হচ্ছে, প্রত্যেকটি বাল্বের মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন পথে তড়িৎ প্রবাহিত হয়। তাহলে আলাদা আলাদা ভাবে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তোমরা বুঝতেই পারছো যে প্রত্যেকটার ভিতর দিয়ে আলাদাভাবে বিদ্যুৎ যাচ্ছে। প্রত্যেকটা বাল্বই পৃথকভাবে জ্বালানো বা নিভানো যায়, এখানে প্রত্যেকটা বাল্বই আলাদাভাবে। এখন আমি যদি ইচ্ছা করে এখানে একটা সুইচ দিতে পারি, 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 তাহলে কি হবে, এখানকার সুইচটা জ্বাললে এই বাল্বটা জ্বলবে, এখানকার সুইচের জন্য এই বাল্বটা জ্বলবে, এখানকার সুইচের জন্য এই বাল্বটা জ্বলবে। যদি নাও দেই, এখানকার সুইচটা দেই, তারপরেও এই বাল্বগুলো জ্বলবে। এখন যে বাল্বটা যদি কোনো একটা বাল্ব নষ্ট হয়ে যায়, তাহলে কি হবে, অন্য বাল্বগুলো দেখো জ্বলবে। এখানে দিয়ে একটা বাল্ব এখানে নষ্ট হয়ে গেল, তাহলে কি হলো, এই বাল্বটাও জ্বলবে। আবার সেটা কি হবে যে ভিন্ন ভিন্ন পথে প্রত্যেকটা বাল্ব উজ্জ্বল ভাবে জ্বলবে, প্রত্যেকটা বাল্ব কি হবে, উজ্জ্বল ভাবে জ্বলবে। অর্থাৎ প্রত্যেকটার ভিতরে বিদ্যুৎ কিন্তু সমান ভাবে যাচ্ছে। এই জন্য এটা যদি 100 ভোল্টেজের বাল্ব হয়, 100 ভোল্টেজের কি দেবে, আলো দেবে। এটাও 100 ভোল্টেজের হলে 100 ভোল্টেজের আলো দেবে, এটাও 100 হলে 100 আলো দেবে। সিরিজে কিন্তু তা দেবে না। এটা যদি 100 ভোল্টেজের হয়, এটা যদি 100 ভোল্টেজের হয়, তাহলে কিন্তু এটা দুইটা হয়েছে, তাহলে 50-50 ভাগ হয়ে যাবে। তখন এটাই 50 ভোল্টেজের আলো দেবে, এটাই 50। যদি আমি আরো একটা বাল্ব এখানে দেই, তাহলে কি হবে, আরো ভাগ হয়ে যাবে, 30 করে দেবে। তখন তিনটে বাল্ব আলাদা আলাদা ভাবে 30 ভোল্টেজে, তাই তখন কিন্তু আলো কমে যাবে। এখানে কিন্তু তা নয়, প্রত্যেকটা বাল্বই আলাদা আলাদা ভাবে জ্বলবে এবং আলাদাভাবে সে আলো দেবে। বলছে কি, এখানে এই জন্য বিদ্যুৎ খরচটা হবে বেশি। এখন দেখো, এই দুটো তুলনা করে দেখলেই তোমরা বুঝতে পারবে যে গৃহে বিদ্যুতায়নের জন্য এই বর্তনীটাই আমাদের সবচেয়ে বেশি সুবিধাজনক। কারণ আমরা এটা আলাদা আলাদা ভাবে, আমি আমার ঘরের মধ্যে টিভি চালাবো, আলাদা সুইচ দেবো, আমি ফ্যানটা চালাবো, আলাদা সুইচ দেবো, আমি লাইটটা চালাবো, আলাদা সুইচ দেবো। লাইটটা যখন দরকার ফ্যানটা দরকার নেই, ফ্যানটা যখন দরকার লাইট দরকার নেই, বা আমার যখন টিভি চালাচ্ছি আমি লাইট বন্ধ করে দিচ্ছি, তখন আমি আমার ইচ্ছা মতো কাজ করতে পারছি। এই জন্য আমাদের গৃহে বিদ্যুতায়নের জন্য কি সমান্তরাল বর্তনীটাই সবচাইতে বেশি সুবিধাজনক। এখন আসছি আমরা অ্যামিটার এবং ভোল্টমিটার। অ্যামিটার এবং ভোল্টমিটার। অ্যামিটার, দেখো, অ্যামিটার একটি বৈদ্যুতিক যন্ত্র যার সাহায্যে কি হয়, বর্তনীর তড়িৎ প্রবাহ সরাসরি, তড়িৎ প্রবাহের একক তোমরা জানো যে অ্যাম্পিয়ার, সেই অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা যায়। একে বর্তনীর সাথে শ্রেণী সংযোগে যুক্ত করতে হয়। শ্রেণী সংযোগে যুক্ত করতে হয় কিভাবে, তোমরা দেখলেই বুঝতে পারবে যে শ্রেণী সংযোগ মানে কি, যে এইখানে যদি আমার ওই আগেই তোমরা দেখেছো সমান্তরাল এবং প্যারালাল সিরিজ বর্তনীতে এখানে অ্যামিটার, তাহলে এইটা কি হলো, এটা শ্রেণী সংযোগে যুক্ত করতে হলো। অ্যামিটারটাকে আমরা কি করেছি, শ্রেণী সংযোগে, মানে পর 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 যদি অন্যান্য রোধকগুলো থাকে তাহলে তার সাথে অ্যামিটার যুক্ত করাকে বলা হচ্ছে আমাদের শ্রেণী সংযোগে যুক্ত করা। একে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে, এ দ্বারা। আর ভোল্টমিটার যে যন্ত্রের সাহায্যে বর্তনীর যে কোনো দুই বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য সরাসরি ভোল্ট এককে পরিমাপ করা যায়, তাকে আমরা বলবো কি, ভোল্টমিটার। একে সমান্তরালে সংযুক্ত করতে হয় কিভাবে, যেমন দেখাচ্ছে কি, এই এখানে একটা রোধক আছে, অর্থাৎ একটা বাল্ব আছে, তাহলে আমি ভোল্টমিটারটা সংযুক্ত করব কোথায়, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে দিয়ে ভি দিয়ে আমি সংযুক্ত করে দেবো। এখানে আমি কি দেব, ভি, তাহলে আমি এই রোধকটার ভোল্টেজটা বুঝতে পারবো। তোমরা নিশ্চয়ই জানো যে একটা
বাল্বের গায়ে কি লেখা থাকে 220 ভোল্ট, কোনটায় লেখা থাকে 100 ভোল্ট, কোনটায় লেখা থাকে হয়তো বা দেখাচ্ছে 150 ভোল্ট। এইটাই হচ্ছে বিভব পার্থক্য। অর্থাৎ এই জিনিসটার এই দুই বিন্দুর একটা বাল্বের পিছন দিকে দেখবে যে দুইটা বিন্দু থাকে, পজিটিভ নেগেটিভ, ওই দুই বিন্দুরকেই বলা হচ্ছে বিভব পার্থক্য। এই বিভব পার্থক্যটাই ওই বাল্বটার ভিতরে যে তারটা আছে ওই তারের ভিতরে যে মানটা ওই মানটাই ওই বাল্বের গায়ে লেখা থাকে, এটাকেই বলা হচ্ছে কি বিভব পার্থক্য, যেটা সমান্তরালে এটা সংযুক্ত করা হয়। যদি আমার আরেকটা রোধক থাকে তখন সেটাও আমি এই ভি দিয়ে এখানে দিয়ে প্রকাশ করে ফেলতে পারবো। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, আমরা ভোল্টমিটার। ভোল্টমিটার দ্বারা আমরা কি করতে পারি, ওই বিভব পার্থক্য পরিমাপ করতে পারি। এবার আসছি আমরা কিসে, ফিউজ। ফিউজটা কি জিনিস? ফিউজ খুবই সরল একটি পদ্ধতি বা এক ধরনের বিশেষ ব্যবস্থা, যা একটা যন্ত্রে যে বিদ্যুৎ প্রবাহিত হয় সেটি যন্ত্রে ঢোকানোর আগেই একটা সরু তারের ভিতর দিয়ে নেওয়া হয়। তোমরা সবাই এই ফিউজটা দেখেছো এবং সবার ঘরেই দেখবে যে সুইচ বোর্ড যেটা আছে এই বোর্ডেই এক কোনায় একটা কাট আউট, ইংরেজিতে দেখো কাট আউট, আমরা বেশিরভাগ বলি কি কাট আউট বা ফিউজ। এই ফিউজটা ভিতরে কাট আউটের ভিতরে দেখবে একটা ছোট্ট একটা সরু তার থাকে, ছোট্ট একটা সরু এরকম তার থাকে। এই তারটার নামই হচ্ছে ফিউজ। এই তারটার নামই হচ্ছে ফিউজ। তো এই ফিউজটা তৈরি কি টিন এবং সীসা দিয়ে তৈরি এই ফিউজটা, এবং একটা চীনামাটির উপরে বা প্লাস্টিক অংশের উপরে এটা আটকানো থাকে। ফিউজটার গলনাঙ্ক অত্যন্ত কম থাকে। কি জন্য? যে এই ফিউজটা যদি আমার এই ঘরের ভিতরে যত রকম বৈদ্যুতিক সামগ্রী আছে এই বৈদ্যুতিক সামগ্রীগুলোকে রক্ষা করার জন্য। কারণ কি এই ফিউজ যে কোনো মানের হতে পারে, বিভিন্ন মানের হতে পারে। যেমন বাতি অর্থাৎ লাইট, তারপরে ফ্যান, টিভি, এদের জন্য 5 অ্যাম্পিয়ার ফিউজ লাগে। তারপরে ইলেকট্রিক কেটলি, এদের জন্য 15 অ্যাম্পিয়ার ফিউজ লাগে। তাহলে এই তারটাই হচ্ছে সেই ধরনের ফিউজ। যে ফিউজটা আমার যে ঘরের জন্য দরকার সেই ফিউজটা আমার সেই ঘরেই লাগানো হবে। এখন দেখাচ্ছে আমি একটা ঘরের ভিতরে রান্নাঘরে আমি ইলেকট্রিক কেটলি চালাই, ওখানে আমি 5 অ্যাম্পিয়ার ফিউজ যদি ব্যবহার করি তাহলে আমার কি হবে না, কেটলিটা আমি চালাতে পারবো না। আবার ঘরের ভিতরে যদি আমি ইলেকট্রিক কেটলি চালাই তাহলে আমার কি করতে হবে, ওই ইলেকট্রিক কেটলির জন্য আমার আলাদাভাবে ফিউজ ব্যবহার করতে হবে। আমি যদি এক লাইনে লাইট, ইলেকট্রিক কেটলি, ইস্ত্রি এইসব ব্যবহারের জন্য একটাই ফিউজ ব্যবহার করি তাহলে আমার লাইটগুলো টকটক করে কেটে যাবে, কারণ ইলেকট্রিক কেটলির ফিউজ আর লাইটের ফিউজের কিন্তু আলাদা। আরেকটা ক্ষেত্রে বুঝতে হবে যে ফিউজের প্রত্যেকটা ফিউজের কিন্তু মান আলাদা। আমার যদি একটা ফিউজ কেটে যায়, কোন সময় দেখা যাচ্ছে ফিউজটা কেটে গেছে, আমরা কি করব না বা তোমরা কি করবে না, মাতব্বারি মেরে ওই ফিউজটাকে নিজেরা চেঞ্জ করতে যাবা না। কারণ কি এই ফিউজটা যদি 5 অ্যাম্পিয়ারের ফিউজ মনে করে আমরা বারবার কেটে যাচ্ছে, 3টে তার একসাথে করে জয়েন্ট করে আমি লাগিয়ে দিলাম, তাহলে কি হবে, ওই ফিউজটার মান বেড়ে যাবে 3 গুণ, অর্থাৎ 3 5 15 অ্যাম্পিয়ার হয়ে যাবে। তখন কি হবে, লাইটটা আমি মনে করছি 5 অ্যাম্পিয়ারের ফিউজ দিয়েছি কিন্তু হয়ে গেছে 15 অ্যাম্পিয়ার। ফলে যেই আমি তার সংযোগ দেব, সুইচটা দেব, তখন আমার টপ টপ করে সব লাইটগুলো কেটে যাবে, নষ্ট হবে। এই জন্য আমরা না বুঝে না জেনে আমরা ফিউজ ব্যবহার করব না, ফিউজ জেনে শুনে ব্যবহার করতে হবে। আমাদের বাড়িতে যে মেইন ফিউজটা আসে সেটা হচ্ছে 30 বা 60 অ্যাম্পিয়ারের ফিউজ। এই 30 বা 60 অ্যাম্পিয়ারের উপরে আমরা আর বাড়ির ভিতরে কোনো বিদ্যুৎ প্রবাহ চালনা করি না। এই জন্য এটা মেইন ফিউজে আসে, ওখান থেকে নিয়ে আমরা যে কোনো জায়গায় যে মানের ফিউজ লাগে সেই মানের ফিউজটা ব্যবহার করি। যাই হোক, এরপরে আছে তোমাদের যেটা, সেটা হচ্ছে বিদ্যুৎটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, তার সচেতনতা, তারপর লোডশেডিং যেন না হয় বা শর্ট সার্কিট না হয়, এজন্য যে আমাদের ঠিকভাবে একটু ব্যবহার করতে হবে, এগুলো তোমরা বইতে ভালোভাবে আছে, এটা তোমরা বই থেকেই ভালোভাবে শিখবে। আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ।